নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যায়। তো সবার প্রথমে যদি গতকালের ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো গতকাল আইএসএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল ভার্সেস হায়দ্রাবাদ এফসি। গতকালের ম্যাচে হায়দ্রাবাদ এফসিকে 2-0 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল তারা কিন্তু টানা 3 ম্যাচ জিতে জয়ের হ্যাট্রিক করে তারা 22 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে তারা পয়েন্টস টেবিলের অষ্টম স্থান অধিকার করেছে। এবং গতকালের ম্যাচ জয়ের পাশাপাশি ইস্টবেঙ্গল দল তারা কিন্তু আপাততভাবে এই মৌসুমে টপ 6-এর যাওয়ার আশাটাও কিন্তু তারা জিইয়ে রাখলো। তবে ইস্টবেঙ্গলকে টপ 6-এ পৌঁছাতে হলে তাদের বাকি থাকা দুটো ম্যাচের মধ্যে কিন্তু জয় পাওয়াটা আবশ্যিক। এর পাশাপাশি ইস্টবেঙ্গলকে কিন্তু আবার তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। তো যে সমীকরণে ইস্টবেঙ্গল তারা এই মৌসুমে টপ 6-এর জন্য কোয়ালিফাই করতে পারে, সেই সমীকরণটা হচ্ছে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে থাকা দল তথা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে তাদের বাকি থাকা দুটো ম্যাচের মধ্যে দুটো ম্যাচই কিন্তু হারতে হবে, কিংবা মুম্বাই সিটি এফসিকে তাদের বাকি থাকা সবকটা ম্যাচই হারতে হবে। এর পাশাপাশি ওড়িশা এফসিকেও তাদের বাকি থাকা দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ হারতে হবে। এবং কেরালা ব্লাস্টার এফসি, পাঞ্জাব এফসি এবং চেন্নাইন এফসি এই তিনটে দলকেও কিন্তু একটা করে ম্যাচ হারতে হবে। তো এক কথায় বলতে গেলে ইস্টবেঙ্গলকে কিন্তু টপ 6-এ কোয়ালিফাই করতে হলে তাদের বাকি থাকা দুটো ম্যাচ তো জিততেই হবে। এর পাশাপাশি কেরালা ব্লাস্টার এফসি, পাঞ্জাব এফসি, চেন্নাইন এফসি এবং ওড়িশা এফসি এই চারটে দলেরও কিন্তু একটা করে ম্যাচ হারতে হবে। এর পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকেও তাদের বাকি থাকা দুটো ম্যাচই হারতে হবে। তো এই সমীকরণেই ইস্টবেঙ্গলের এই মৌসুমের সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা আছে। তো ইস্টবেঙ্গলের বাকি থাকা ম্যাচ দুটো রয়েছে বেঙ্গালুরু এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। তো এই ম্যাচ দুটো কিন্তু ডু অর ডাই ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য, কারণ এই ম্যাচ দুটোর মধ্যে একটা ম্যাচ হেরে গেলেই টপ 6-এর আশা কিন্তু শেষ হয়ে যাবে ইস্টবেঙ্গল দলের। তো গতকাল ম্যাচ শেষেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন বলেন, গত সপ্তাহ দুয়েক আগে আমরা 11 নম্বর স্থানে ছিলাম এবং বর্তমানে আমরা 11 নম্বর স্থান থেকে 8 নম্বর স্থানে উঠে এসেছি। সেক্ষেত্রে আমাদের পারফরমেন্স কিন্তু ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে। আমরা অবশ্যই এই মৌসুমে সেরা ছয়ে উঠতে চাই, তবে তার জন্য আমাদের অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে এবং আমাদের বাকি থাকা ম্যাচ দুটো থেকে কিন্তু জয় পেতেই হবে। এবং আমরা কিন্তু আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব, কারণ এখন দলের সবাই কিন্তু সেরা ছয়ে পৌঁছানোর স্বপ্ন দেখছে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যদি আমরা সেরা ছয়ে পৌঁছাতে না পারি বা থাকতে না পারি, তবে শেষ পর্যন্ত চেষ্টা চালানোর জন্য আমরা গর্বিত হতে পারবো। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে এই মৌসুমে ইস্টবেঙ্গল দল তারা সুপার 6-এ কোয়ালিফাই করে ইস্টবেঙ্গল সমর্থক ও বাংলা ফুটবলকে বড় চমক ছুড়ে দিতে পারে নাকি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে ইস্টবেঙ্গল তারা কি পারবে এই মৌসুমে সুপার 6-এর জন্য কোয়ালিফাই করতে? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএল এর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কোচ অ্যান্থনি লোপেস আবাসকে নিয়ে। তো কোচ অ্যান্থনি লোপেস আবাস তিনি 2014-15 মরশুমে এটিকের হাত ধরে আইএসএলে আসেন এবং আইএসএলে মোট 8 মরশুম তিনি কোচিং করিয়েছেন, যেখানে 8 মরশুমের মধ্যে এটিকে পুনে সিটি, এটিকে মোহনবাগান এবং মোহনবাগান সুপার জায়েন্ট দলকে তিনি কোচিং করিয়েছেন। আইএসএলে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গত মরশুমে মোহনবাগান দলকে লিগ শিল্ড চ্যাম্পিয়নও তিনি করিয়েছেন। তবে গত মরশুমে কোচ অ্যান্থনি লোপেস আবাস তিনি মোহনবাগান দলকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন করালেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের লিগ শিল্ড জয়ী কোচকে আর দলে ধরে রাখেনি, যার ফলে কোচ অ্যান্থনি লোপেস আবাস এক নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি আবারও এই মৌসুমে ভারতে ফেরেন আই লিগের দল ইন্টারকাশি দলের হেড কোচ হিসাবে। এবং ইন্টারকাশি দলে যোগ দিয়ে কোচ অ্যান্থনি লোপেস আবাস বলেন তিনি আইএসএলের সমস্ত ট্রফি জিতে গেছেন, যার ফলে ইন্টারকাশি দলকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে আইএসএলে প্রমোট করে তিনি এই সাফল্যকেও নিজের নামে করতে চান। তো যাই হোক, আইএসএলের এই অন্যতম সফল স্প্যানিশ কোচ অ্যান্থনি লোপেস আবাসকে আমরা কিন্তু আবারও আইএসএলে দেখতে পেতে পারি বা দেখতে পাওয়ার সম্ভাবনাটা প্রবল। তবে সেটা বর্তমানে আইএসএলে থাকা কোনো দলের হেড কোচ হিসাবে না হলেও তার বর্তমান দল তথা ইন্টারকাশি দলের হেড কোচ হিসাবে। তো ইন্টারকাশি দল তারা বর্তমানে আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করছে কোচ অ্যান্থনি লোপেস আবাসের নেতৃত্বে। এবং বর্তমানে ইন্টারকাশি দল তারা 16 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে তারা আই লিগের পয়েন্টস টেবিলের প্রথম স্থানে রয়েছে এবং পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দল তথা চার্চিল ব্রাদার্সের থেকে 2 পয়েন্ট লিড নিয়ে ইন্টারকাশি তারা কিন্তু টপ অফ দ্য টেবিল রয়েছে। তো ইন্টারকাশি দলের আর ম্যাচ বাকি রয়েছে 6টা। সেক্ষেত্রে ইন্টারকাশি দলের বাকি থাকা 6টা ম্যাচের মধ্যে তারা সবকটা ম্যাচ থেকে জয় তুলে নিতে পারলেই ইন্টারকাশি দল তারা কিন্তু এই মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আগামী মৌসুমে আইএসএল এর জন্য প্রমোট হয়ে যাবে এবং কোচ অ্যান্থনি লোপেস আবাসকে আমরা আবারও আইএসএলে দেখতে পাবো।
তো আমাদের সকলেরই আশা থাকবে কোচ অ্যান্থনি লোপেজ আবাসের নেতৃত্বে ইন্টারকাশি তারা যেন এই মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আগামী মৌসুমে তারা আইএসএল এর জন্য প্রমোট হতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও কোচ অ্যান্থনি লোপেজ আবাসকে তোমরা আগামী মৌসুমে আইএসএল এ দেখতে পেলে কতটা খুশি হবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান তারকা বিদেশি তথা জেসন কামিংসকে নিয়ে। তো এই জেসন কামিংস সে এই মৌসুমে সবুজ মেরুন জার্সিতে গোলের পাশাপাশি বেশ কিছু অ্যাসিস্টও তিনি করেছেন এবং মোহনবাগান জার্সিতে গত কয়েক ম্যাচ ধরে জেসন কামিংস অ্যাজ এ স্ট্রাইকার হলেও দলের মিডফিল্ড পজিশনে যে লেভেলের পারফরমেন্স করে দেখিয়েছে তাতে জেসন কামিংসকে নিয়ে কিন্তু নতুন করে ভরসা দেখা শুরু করেছে মোহনবাগান সমর্থকরা। তো এই মৌসুমের আইএসএলে জেসন কামিংস সে মোহনবাগান জার্সিতে 21 ম্যাচে মোট 4টে গোল এবং 5টা অ্যাসিস্ট তিনি করেছেন, মানে 21 ম্যাচে 9টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু রেখেছেন জেসন কামিংস। তো এই 21 ম্যাচের মধ্যে মাত্র 8টা ম্যাচে তিনি স্টার্টিং 11-এ খেলার সুযোগ পেয়েছিলেন এবং 13টা ম্যাচে তাকে সাবস্টিটিউট হিসাবে এবং একটা ম্যাচে তাকে বেঞ্চে বসেই কাটাতে হয়। সেহেতু মোট 1890 মিনিটের মধ্যে মাত্র 790 মিনিট খেলেই জেসন কামিংস সে কিন্তু 9টা গোলের কন্ট্রিবিউশন রেখেছে এই মৌসুমে মোহনবাগান জার্সিতে। সেক্ষেত্রে জেসন কামিংস তিনি এই মৌসুমে সবুজ মেরুন জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সে যে মোহনবাগান দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে নিজেকে মেলে ধরেছে সেটা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না। তবে এই জেসন কামিংসের সার্ভিস কিন্তু মোহনবাগান দল পাবে না তাদের পরবর্তী ম্যাচে, কারণ ওড়িশা এফসির বিরুদ্ধে মোহনবাগানের শেষ ম্যাচের অ্যাডেড টাইমে হলুদ কার্ড কনসিড করে জেসন কামিংস, যার ফলে তার ঝুড়িতে কিন্তু মোট 4টে হলুদ কার্ড হয়ে গেছে। সেহেতু 4টে হলুদ কার্ড কনসিড করায় জেসন কামিংস সে কিন্তু মোহনবাগানের পরবর্তী ম্যাচ তথা মুম্বাই সিটি এফসি ম্যাচে সে সাসপেন্ড থাকতে চলেছে। সেক্ষেত্রে আগামী 1 তারিখ মুম্বাই সিটি এফসির মতন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে জেসন কামিংসের না থাকাটা যে মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা হতে পারে সেটা কিন্তু বলাই যায়। তবে আশা করব মোহনবাগান দলের বাকি 3 অ্যাটাকিং বিদেশি প্লেয়ার তারা জেসন কামিংসের অভাবকে পূরণ করে দেবে আগামী 1 তারিখ মুম্বাই সিটি এফসি ম্যাচে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 27 বছর বয়সে স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার কর্নার শিল্ডকে নিয়ে। 4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই কর্নার শিল্ড সে কিন্তু এই মৌসুমে খেলছে চেন্নাই এফসি দলের হয়ে। চেন্নাই এফসি দলের হয়ে এই মৌসুমে 20 ম্যাচে 1টা গোল এবং 8টা অ্যাসিস্ট কিন্তু রয়েছে তার খাতায়। তো এক কথায় বলতে গেলে চেন্নাই এফসি দলের হয়ে এই মৌসুমে কিন্তু সেরা পারফরমেন্স করে দেখিয়েছে এই কর্নার শিল্ড। তো এই কর্নার শিল্ড সে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ড উভয় পজিশনেই তিনি খেলতে অভ্যস্ত। চেন্নাই এফসির সাথে এই মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে চেন্নাই এফসি দলের এই তারকা বিদেশি মিডফিল্ডারের। এবং এই কর্নার শিল্ডকে নিয়ে এমবিএফটির রিপোর্ট অনুযায়ী যে ব্রেকিং আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে এই স্কটিশ মিডফিল্ডারকে দলে নেওয়ার জন্য কলকাতার একাধিক আইএসএল ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করেছে। মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান এই 3 প্রধানের মধ্যে যে কোনো 2টো ক্লাব কিন্তু কর্নার শিল্ডকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে। এবং যেমনটা খবর, চেন্নাই এফসিতে কর্নার শিল্ড যে স্যালারিটা পায় তার দ্বিগুণ স্যালারি তাকে অফার করা হয়েছে। তো এই কর্নার শিল্ডের মতন সেরা মিডফিল্ডারের সার্ভিস পেতে চাইবে কিন্তু বাংলার 3 প্রধানই, কারণ যেমনটা জানা গেছে আগামী মরশুমে মোহামেডান স্পোর্টিং দলে একাধিক বিদেশি প্লেয়ারের পরিবর্তন হতে চলেছে। এর পাশাপাশি ইস্টবেঙ্গল দলের বিদেশি মিডফিল্ডার মাদি থালাল সে যদি চোট থেকে দ্রুত সেরে উঠতে না পারে তাহলেও কিন্তু আগামী মরশুমে মাদি থালালের রিপ্লেসমেন্ট হিসাবে একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারের প্রয়োজন পড়বে ইস্টবেঙ্গল দলে। এর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা গ্রেগ স্টুয়ার্টকে পরিবর্তন করলে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে একজন মিডফিল্ডার কিন্তু তারা দলে নেবে। আর কর্নার শিল্ড যেহেতু অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে অভ্যস্ত, সেহেতু কর্নার শিল্ডও কিন্তু একটা ভালো চয়েস হতে পারে মোহনবাগানের জন্য। আর কর্নার শিল্ডের বয়সটাও যেহেতু খুব একটা বেশি নয়, সেহেতু মোহনবাগানের জন্যও কিন্তু কর্নার শিল্ড একটা লং টার্ম প্রজেক্ট হতে পারে। আর যেহেতু কর্নার শিল্ডের বর্তমান স্যালারি ডবল করে তাকে অফার পাঠানো হয়েছে, সেহেতু তোমরা কিন্তু বুঝতেই পারছো কোন ম্যানেজমেন্ট এটা করতে পারে। তো যাই হোক, আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এই কর্নার শিল্ডের বিষয়ে কিন্তু আরও নতুন আপডেট জানা যাবে। তো বন্ধুরা, তোমাদের মতো এই কর্নার শিল্ডকে তোমরা আগামী মৌসুমে বাংলার কোন প্রধানের হয়ে খেলতে দেখতে পেলে বেশি খুশি হবে এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীকে নিয়ে। তো এই ভিডিওর থাম্বনেলে লেখা আছে আনোয়ার আলীর ব্যান কনফার্ম এবং আনোয়ার আলীর জন্য ভারতীয় ফুটবল কলঙ্কিত হচ্ছে। তো হঠাৎ করেই আনোয়ার আলীকে নিয়ে আমি এত বড় কথা কেন লিখলাম, তো এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই ভাবতে পারো। তো দেখো, আনোয়ার আলীর বিষয়ে কিন্তু এই কথাগুলো বলার বর্তমানে কিন্তু যথেষ্ট যুক্তি রয়েছে। তো ভারতীয় ফুটবলের এই তারকা ডিফেন্ডার আনোয়ার আলী সে এই মৌসুমে কেমনভাবে তার স্কুটারের কথা শুনে মোহনবাগান দল ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছে সেটা তোমরা জানো। আর মোহনবাগান দলের সাথে কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার জন্য আনোয়ার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
তবে আবার আনোয়ার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করলেও এখনও পর্যন্ত আনোয়ার আলী সে কিন্তু নির্বাধায় ইস্টবেঙ্গল জার্সিতে খেলে চলেছে, কারণ আমাদের ভারতীয় ফুটবলে কোনো নিয়মকানুন কিন্তু সঠিক নয়। তো আনোয়ার আলীর এই কেসটা সর্বপ্রথম ঘটার পর তোমাদের জানিয়েছিলাম আনোয়ার আলীর এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া শাস্তি না দিলে আগামীতে কিন্তু এই একই রকমের কাজ করার সাহস পাবে আরও ফুটবলাররা, কারণ তারা জানবে এইরকমভাবে কোনো দলের সাথে চুক্তি ভেঙে অন্য দলে খেললেও তাদের কোনো শাস্তি হবে না। তো এবার কিন্তু ঠিক আনোয়ার আলীর দেখানো পথ দিয়েই ওড়িশা এফসি থেকে বিদায় নিয়েছে ওড়িশা এফসি দলের বিদেশি মিডফিল্ডার আহমেদ জাহু। ওড়িশা এফসির সাথে চুক্তি থাকা সত্ত্বেও কোনোরকম কারণ না দেখিয়েই ওড়িশা এফসির সাথে চুক্তি ভঙ্গ করেছে আহমেদ জাহু। আর ওড়িশা এফসির সাথে এইরকম করার জন্য আহমেদ জাহুর ওপর যথেষ্ট ক্ষিপ্ত রয়েছে ওড়িশা এফসি ম্যানেজমেন্ট, সেটা তারা কিন্তু অফিসিয়ালিভাবে একটা স্টেটমেন্ট জারি করে তারা জানিয়েছে। এর পাশাপাশি তারা ওই স্টেটমেন্টে এমনটাও জানিয়েছে তারা এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। তো এই আহমেদ জাহুর বিরুদ্ধে ওড়িশা এফসি তারা কোনোরকম পদক্ষেপ নিয়েছে নাকি সেটা আমাদের জানা না থাকলেও এআইএফএফ এর উচিত এইরকম ঘটনার মূল দোষীকে কিন্তু কড়া শাস্তি প্রদান করা, যাতে ভবিষ্যতে আর এইরকম ঘটনা না ঘটে। আর আনোয়ার আলীর যদি উপযুক্ত শাস্তি না হয় তাহলে কিন্তু আগামীতে কোনো আইএসএল ম্যানেজমেন্টে কিন্তু সিকিউর হতে পারবে না তাদের দলের কন্ট্রাক্টেড প্লেয়ারদের নিয়ে, কারণ হঠাৎ করেই মাঝপথে দলের কোনো প্লেয়ার দল ছেড়ে চলে গেলে তাদের যদি কোনোরকম শাস্তি না হয় তাহলে এইরকম ঘটনার কিন্তু পুনরাবৃত্তি বারবার ঘটতে চলেছে। সেক্ষেত্রে কোনো প্লেয়ারের কন্ট্রাক্টের কিন্তু কোনোরকম ভ্যালুই থাকবে না। সেহেতু আইএসএল এর বাকি ম্যানেজমেন্টগুলো যদি এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে কিন্তু আনোয়ার আলী আহমেদ জাহুর মতন কাজ করার আর সুযোগ পাবে না কোনো প্লেয়াররাই। সেক্ষেত্রে আইএসএল এর বাকি ম্যানেজমেন্টগুলি যদি এআইএফএফ এর বিরুদ্ধে প্রেশার ক্রিয়েট করে এইরকম ঘটনার বিরুদ্ধে তাহলে কিন্তু এআইএফএফ তারা এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতেই পারে। নাহলে দিনের পর দিন প্লেয়ারদের কন্ট্যাক্ট থাকার পরেও যদি তারা দল ছেড়ে দেয় আনজাস্টভাবে তাহলে সেটা যে ভারতীয় ফুটবলেরই ক্ষতি হবে সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে আশা করব আগামীতে দিল্লি হাইকোর্ট তারা এই বিষয়ের ওপর বিশেষভাবে দৃষ্টিপাত করে আনোয়ার আলীর কাছে সঠিক শাস্তি তারা প্রদান করবে, এবং আশা করব আগামীতে যাতে ভারতীয় ফুটবলে এইরকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে সেই দিকেও যেন বিশেষভাবে দৃষ্টিপাত করে দিল্লি হাইকোর্ট। তো বন্ধুরা, তোমাদের মতে এই জঘন্য কাজ করার জন্য আনোয়ার আলীর কেমন শাস্তি হওয়া উচিত এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।